আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনি প্রস্তুত থাকুন, যে কোনো সংখ্যালঘু নারী আপনার নিকটে পৌঁছে দেওয়া হবে এবং আপনি খুব তাড়াতাড়ি নারী কেলেঙ্কারিতে ফেঁসে যাবেন। কথাটি এই জন্যই বলছি, এই উপদেশটা তিনি দুদিন আগে রাষ্ট্রীয় সফরে টার্কিতে যাচ্ছিলেন। সেখানে যেতে ভুলক্রমে তার ব্যাগের ভিতরে একটি পিস্তলের ম্যাগাজিন পাওয়া যায়, বিমানবন্দরের চেকিংয়ে গিয়ে সেটি ধরা পড়ে। তো এই ঘটনার পরে তার বিরুদ্ধে এমন অভিযোগ উত্থাপিত হয়েছে যে তিনি মনে হচ্ছে বিরাট একটা অপরাধ করে ফেলেছেন। এমন অপরাধ করেছেন যে রীতিমতো প্রচার করা হচ্ছে একজন উপদেষ্টা হয়ে এত বড় দায়িত্বে থেকে তিনি অবৈধ অস্ত্র কেন নিয়ে গেলেন। এখন তিনি যে অবৈধ অস্ত্র নিয়ে যাচ্ছিলেন এটি কিন্তু তারা প্রমাণও করেছেন। কি প্রমাণ করেছেন? যে অস্ত্রের লাইসেন্স পেতে হলে কমসে কম তার বয়স হতে হয় 30 বছর এবং 1 বছরের ইনকাম ট্যাক্স দাখিল করতে হয়। তো এই দুটির একটিও তিনি করেন নাই, তার বয়স সবেমাত্র 25 বছর, আর ইনকাম ট্যাক্স দাখিল করার তো সুযোগই পাননি। সুতরাং এই অস্ত্রটি অবৈধ। এটি তারা কোথায় পেয়েছে? এটি তারা পেয়েছে যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন এবং ব্যবহার নীতিমালা 2016, এইখান থেকে তারা এই যুক্তি উপস্থাপন করছেন। আসলে কি তার অস্ত্রটি অবৈধ ছিল? না, তার অস্ত্রটি অবৈধ ছিল না। আসলে আইনের ভিতরে তিনি পড়েন। এই যে আইনের ভিতরে তিনি পড়েন, এটি কি তারা জানে না? অবশ্যই জানে, না জানার কোনো কারণ নাই, তারা অবশ্যই জানে। কিন্তু ওইটুকু তারা হাইড করছে এই কারণেই, শয়তানি করার জন্য। ওইটা যদি প্রকাশ করে তাহলে তো শয়তানি টেকে না। কারণ ওই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন এবং ব্যবহার নীতিমালা 2016, এখানেই 32 নম্বর অনুচ্ছেদে সেখানে রয়েছে যে তিনি কোন ক্যাটাগরিতে, কারা কারা ব্যতীত। এই ব্যতীত কথাটা আমি দিয়ে দিব এখানে, আপনারা দেখে নেবেন। তো এই ব্যতীতের ভিতরে উপদেষ্টা আসিফ মাহমুদ পড়েন। সুতরাং তিনি বৈধ অস্ত্র নিয়ে কাছে রাখেন ভুলক্রমে, জাস্ট একটা ভুলক্রমে তিনি ম্যাগাজিনটা হয়তো তার ব্যাগের ভিতরে রয়ে গিয়েছিল। অনেক সময় যেটা হয় যে আমরা দ্রুত এক জায়গায় যাওয়ার সময় অনেক সময় চশমার খাপ নিয়ে যাই, ভিতরে চশমা থাকে না, এরকম অবস্থা। ভুল তো যে কারোরই হতে পারে। সুতরাং এই বিষয়টা নিয়ে এমন হইচই এবং সমালোচনা, এই সমালোচনা কারা শুরু করেছে এটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। সেটা সবচেয়ে বেশি আওয়ামী লীগের চেয়ে বেশি সক্রিয় আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীদেরকে। আমরা বিএনপির বিভিন্ন এস্টাবলিশমেন্ট, তারপরে মিডিয়া হাউস, এরপর বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা, তাদেরকে যেখানে আমরা কথা শুনছি দেখছি যে তারা এমনভাবে আক্রমণ করছে আসিফ মাহমুদকে, মনে হচ্ছে আসিফ মাহমুদ আওয়ামী লীগকে নয় বিএনপির সবচেয়ে বড় ক্ষতি করেছে। বড়ই হাস্যকর। হ্যাঁ, আসিফ মাহমুদ অবশ্যই তার জীবনে 3টি অপরাধ করেছেন। এই 3টি অপরাধের জন্য তাকে শাস্তি পেতেই হবে, তার শাস্তি পেতেই হবে। 2টি শাস্তি আওয়ামী লীগ দেবে আর 1টির শাস্তি বিএনপি দেবে। আওয়ামী লীগের শাস্তিটা হয়তো অনেক দূর, কিন্তু সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তাকে হয় তার ফাঁসির কাস্টে ঝুলতে হবে, না হয় তিনি জেলে কাটাবেন। তিনি কি অপরাধ করেছেন? প্রথম অপরাধ করেছেন যে 5 তারিখে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছেন। তিনি ওই যে 4 তারিখে সন্ধ্যার পরে কাঁপা কাঁপা গলায় বলছিলেন যে আমরা আমাদের লং মার্চ টু ঢাকা 6 তারিখের পরিবর্তে 5 তারিখে এগিয়ে নিয়ে আসলাম, আপনারা প্রত্যেক পরিবার থেকে একজন করে ঢাকার উদ্দেশ্যে আজ রাতেই রওনা দিয়ে দেন। তারপরে তো 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে গেল। তো এই যে অপরাধ, শেখ হাসিনার সাজানো বাগান, আওয়ামী লীগের সাজানো বাগান তছনছ করে দিল। সুতরাং এর শাস্তি তো তাকে পেতেই হবে, এত বড় অপরাধ সে করেছে। দ্বিতীয় অপরাধ করেছে সেনাপ্রধান, প্রধান উপদেষ্টাকে তিনি মেনে নিচ্ছিলেন না প্রধান উপদেষ্টা হিসেবে। প্রচন্ড বাদ বিতণ্ডা হচ্ছিল কে হবে প্রধান উপদেষ্টা, সেটি তিনি প্রকাশ করে দিয়েছেন। সুতরাং এখানে 2য় নাম্বার অপরাধ করেছেন। আর 3য় যে অপরাধটি করেছেন সেটি তিনি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়তে দেন নাই। যদিও এখানে আইনের অনেক ব্যাপার সেপার ছিল, এটি আসিফ মাহমুদের ইচ্ছা করলেই আসিফ মাহমুদ এটি করতে পারে না, শপথ পড়াতে পারে না। কিন্তু যেহেতু আসিফ মাহমুদ ওই মন্ত্রণালয়ের দায়িত্বে, এই জন্য সমস্ত রোষ গিয়ে পড়েছে আসিফ মাহমুদের ঘাড়ে। এবং এখন এই অবস্থাটা এমন পর্যায়ে চলে গেছে যে এখন অন্যরা, আওয়ামী লীগ কিছুই না,
আওয়ামী লীগ এখন আসিফ মাহমুদের ব্যাপারে আর কিচ্ছু বলতে হচ্ছে না। বিএনপি আওয়ামী লীগের চেয়ে বেশি তুমুল আকারে একেবারে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে। প্রত্যেকটা একেবারে টপ টু বটম প্রত্যেকের একই কথা, আসিফ মাহমুদ দুর্নীতিবাজ, সে এই করেছে সেই করেছে, অমুক দুর্নীতি করেছে, তমুক দুর্নীতি করেছে, ইত্যাদি ইত্যাদি। আসলে এইগুলো প্রচার করছে কারা জানেন? এই প্রচার তারা করছে যারা কুমিল্লার মুরাদনগরে একজন হিন্দু নারীকে ধর্ষণের বিষয়টা সামনে এনে, কেমন জলজান্ত একটা বিষয় আপনারা চিন্তা করুন। ওই মহিলা কিন্তু পরবর্তীতে স্টেটমেন্ট দিয়েছে দুইজনের সাথে কিন্তু ছিল আসলে প্রেমের সম্পর্ক, পরকীয়ার সম্পর্ক, এবং তাদের পারিবারিকভাবে অর্থনৈতিক লেনদেন ছিল, নিয়মিত সেখানে যাতায়াত হতো ফজর আলীর সাথে। ফজর আলী হচ্ছে আগে আওয়ামী লীগ করতেন, এখন বিএনপির সাথে যোগ দিয়েছে, যার কারণে আসিফ মাহমুদ বলেছে যে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। এটি আরেকটি অপরাধ করে ফেললেন, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল এই নারীকে নিয়ে। আমাদের দেশের সুশীল সমাজ কিছু এক শ্রেণীর গুখেও বুদ্ধিজীবী রয়েছে যারা হিন্দু নামটা কোন রকম পাইলেই হয়েছে, সেটা সত্য কি মিথ্যা এটা দেখার তাদের ধৈর্য থাকে না। আগে মিছিল করো, আগে প্রতিবাদ করো, আগে রাস্তায় নামো, উলঙ্গ হয়ে দৌড়াও। এই হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদদের অবস্থা। পরে যা হয় হবে, মাঠ তো গরম করা সারা, যা হবার সেটা তো হয়েই গেছে। এরপরে তিনি ম্যাগাজিন নিয়ে যাচ্ছিলেন, তার ব্যাগের ভিতরে ম্যাগাজিন পাওয়া গেছে, এইটা যে অবৈধ অস্ত্র, তিনি অবৈধ অস্ত্র বহন কেন করলেন, ইত্যাদি ইত্যাদি। তো এটা প্রচার করছে তারা। তো তারা জানে না যে এটা বৈধ অস্ত্র? জানে, অবশ্যই জানে, সবই জানে। এরপরে আরেকটি বিষয় বলা হচ্ছে, তিনি চাপ দিয়ে, প্রেসার দিয়ে এই নিউজটা সমস্ত পত্রিকা থেকে তিনি নাই করে দিয়েছেন, তুলে নিতে বাধ্য করেছেন। এটি কি আসলে সত্য? এটিও সত্য না, আসিফ মাহমুদ সেটি অস্বীকার করেছেন। এবং এখানে হয়েছে কি, এখানে যে বিষয়টি ঘটেছে সেটা হচ্ছে যারা আওয়ামী লীগের দালাল ছিল, আওয়ামী মিডিয়া ছিল, যারা আওয়ামী সুযোগ সুবিধা ভোগী, এইগুলো এই সরকারকে তারা বেকায়দায় ফেলানোর জন্য তারা স্বপ্রণোদিত হয়ে একটা রিপোর্ট করছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, এরপরে নিজেরাই আবার ওই রিপোর্টটাকে তুলে নিচ্ছে নিজেরা একেবারে। কেউ কিন্তু কিছু বলছে না, সরকার থেকেও তাদের কিছু বলা হয় নাই, বা কেউ কিছু বলে নাই, তারা নিজেই থেকেই সেই রিপোর্টটা আবার সরিয়ে নিচ্ছে। এটি হচ্ছে কূটকৌশল তাদের। যখনই সরিয়ে নিচ্ছে তখনই ওই যে লোক তো তাদের সেট করা আছে, তারা সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করছে যে কেন রিপোর্ট দেখেন, রিপোর্ট হলো, আবার সেই রিপোর্ট উইথড্র করে নিতে বাধ্য হলো। এই বাধ্য কে করেছে? সরকার করেছে। সেলফ সেন্সরশিপ। এরা এই সরকারকে বিপদে ফেলানোর জন্য, বিব্রতকর অবস্থায় ফেলানোর জন্য নিজেরাই এই কাজ করছে। সুতরাং আসিফ মাহমুদ সে যে 3টি অপরাধ করেছে, তার এই 3টি অপরাধের কারণে প্রথম শাস্তিটা সে পেল। বিমানবন্দর কাণ্ড যে ঘটলো, এটা নিয়ে যা হবার হয়েছে, হয়তো এরা থেমে যাবে, তবে আসিফ মাহমুদ আপনি সাবধান থাকবেন, যে কোনো দিন আপনার ঘরে বা আপনার সাথে ওই যে তুষারের নীলার মতো যে একজন সংখ্যালঘু নারীকে হয়তো আপনার কাছে এগিয়ে দেয়া হবে। আপনার যেহেতু ডিজিএফআইও এটার সাথে কাজ করছে, জড়িত, ডিজিএফআই এর বিরাট একটা অংশ, সেনাবাহিনীর বিরাট একটা অংশ, বিএনপি এখন এটা, এবং আওয়ামী লীগ তো আছেই, সবাই মিলে আপনার পিছনে যেহেতু লেগেছে, সেহেতু আমরা এই ঘটনা যেতে না যেতেই হয়তো খুব তাড়াতাড়ি আমরা শুনতে পাবো যে আপনি কোনো একজন হিন্দু নারীকে ধর্ষণ করেছেন। এবং এই ধর্ষণের খবর যখন চারিদিক থেকে বিএনপি সহ আপনার বিরুদ্ধে যারা আছে, যাদের আপনি বারাভাতে ছাই দিয়েছেন, তারা আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, তখন আপনার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করার সাথে সাথে আপনি গ্রেপ্তার হবেন। গ্রেপ্তার হবার সাথে সাথে হয়তো বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে হয়তো আপনাকে জেলে কাটাতে হবে।